সালাম আলাইকুম। আজকে আমরা কথা বলবো জীবনের সাহিত্য নিয়ে। জীবনের সাহিত্য মূলত হচ্ছে কোনো ব্যক্তির, বিখ্যাত ব্যক্তির জীবনীকে কেন্দ্র করে যে স্তুতিমূলক যে সাহিত্য রচিত হয় তাকে আমরা বলেছি জীবনের সাহিত্য। মধ্যযুগের চৈতন্যদেবের জীবনী অবলম্বনে রচিত কাব্যগুলো বাংলা ভাষার জীবনী সাহিত্য রচনার প্রথম প্রয়াস। তার মানে বাংলা সাহিত্যের জীবনী সাহিত্যের প্রথম প্রয়াস হচ্ছে গিয়ে শ্রী চৈতন্যদেবের জীবনী নিয়ে যে কাব্যগুলা রচিত হয়েছে। চৈতন্যদেবের মৃত্যুর পর তার ভক্তরা চৈতন্যদেবের জীবনী নিয়ে সাহিত্য রচনা শুরু করেন। চৈতন্যদেবের জীবনচরিত পদ হিসাবে প্রথম সংস্কৃত ভাষায় রচিত হয়। চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ মুরারি গুপ্তের কসরা বা যা মুরারি গুপ্ত রচনা করেন। এই কাব্যের প্রকৃত নাম শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চারিতামৃত। জীবনী সাহিত্য বলতে কি বোঝায়? বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগীয় গতানুগতিক ধারার জীবনী সাহিত্য এক বিশেষ স্থান অধিকার করে আছে। কোনো বিখ্যাত ব্যক্তির জীবনীকে কেন্দ্র করে স্তুতিমূলক যে সাহিত্য রচিত হয় তাই জীবনী সাহিত্য। শ্রী চৈতন্যদেব ও তার কতিপয় শিষ্যের জীবন কাহিনী অবলম্বনে এই জীবনী সাহিত্যের সৃষ্টি। চৈতন্যদেবের চৈতন্য জীবনের কাহিনীতে কবিরা আলৌকিকতা আরোপ করেছেন। বৃন্দাবন দাস রচিত বাংলায় শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ হচ্ছে চৈতন্য ভবাগত। এটা হচ্ছে প্রথম জীবনী গ্রন্থ হচ্ছে চৈতন্য ভাগবত। এটা হচ্ছে বৃন্দাবন দাস রচিত। অদ্বৈত আচার্য ছিলেন বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান ব্যক্তি। অদ্বৈত আচার্য ও তার স্ত্রীকে নিয়ে হরকৃষ্ণ দাস সংস্কৃত ভাষা রচনা করেন বাল্যলীলা সূত্র। তাকে নিয়ে প্রথম বাংলায় অদ্বৈত প্রকাশ নামে জীবনী রচনা করেন ঈশান নাগর। বাংলা সাহিত্যে একটি পংক্তি রচনা না লিখেও যার নামে একটি যোগের সৃষ্টি হয়েছে, সে হচ্ছে শ্রী চৈতন্যদেব। তিনি ছিলেন মূলত একজন হিন্দু সন্ন্যাসী এবং ষোড়শ শতকের বিশিষ্ট বাঙালি ধর্ম ও সমাজ সংস্কারক। পিতৃব্রত নাম হচ্ছে বিশ্বম্বর মিত্র, ডাক নাম হচ্ছে নিমাই। আর চৈতন্য প্রভৃতির ধর্মের নাম হচ্ছে মানব প্রেম ধর্ম, যার বিখ্যাত উক্তি মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ বোঝে। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হচ্ছে কসরা। কসরা হতো ডায়েরি বা হচ্ছে দিনলিপি। বাংলা সাহিত্যে কোন সময়কে চৈতন্য যুগ বলা হয়? 1500 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে চৈতন্য যুগ বলা হয়। শ্রী চৈতন্যদেবের শ্রেষ্ঠ জীবনীকার হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, আর প্রথম হচ্ছে কি বৃন্দাবন দাস। তার রচিত বাংলা ভাষায় সর্বাপেক্ষা তথ্যবহুল শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ হচ্ছে চৈতন্য চরিতামৃত, যা 1615 সালে প্রকাশিত হয়। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থগুলো কি? বৃন্দাবন দাস হইতে হচ্ছে চৈতন্য ভাগবত, আর লোচন দাস হচ্ছে চৈতন্য মঙ্গল, কৃষ্ণদাস কবিরাজ হচ্ছে চৈতন্য চরিতামৃত, মুরারি গুপ্ত শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। অন্যান্য জীবনী গ্রন্থ সৈয়দ সুলতান রচনা করেন নবী বংশ। সৈয়দ সুলতান রচনা করেন নবী বংশ, শবে মিরাজ, রসুল বিজয়। রসুল বিজয় ইম্পর্টেন্ট। রসুল বিজয় হচ্ছে সৈয়দ সুলতান, আর নবী বংশ হচ্ছে সৈয়দ সুলতান। ঈশাননগর অদ্বৈত প্রকাশ, হরিচরণ দাস অদ্বৈত মঙ্গল। নাথ সাহিত্য। দশম একাদশ শতক ছিল নাথ ধর্মের বিকাশের ঐতিহাসিক যুগ। নাথ ধর্মের এই শ্রেষ্ঠ যুগই নাথ সাহিত্যের সূচনা। আদিনাথ, শিব, মীরনাথ, হাঁড়িপা ও কানোপা এই চারজন সিদ্ধাচার্যের মহাত্মসূচক অলৌকিক কাহিনী অবলম্বনে নাথ সাহিত্যের বিকাশ ঘটে। আদিনাথ, শিব, মীরনাথ, হাঁড়িপা ও কানোপা। নাথ সাহিত্য হচ্ছে বৌদ্ধ ধর্মমতের সাথে শৈব ধর্ম মিশে নাথ ধর্মের উদ্ভব। মধ্যযুগের শিব উপাসকদের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে এক শ্রেণীর ধর্ম প্রচারকারী সাহিত্য। নাথ সাহিত্য কত প্রকার কি কি? নাথ সাহিত্য দুই প্রকার, একটা হচ্ছে মীরনাথ ও তার শিষ্য গোরক্ষনাথের কাহিনী, আর হচ্ছে রাজা গোপীচন্দ্রের সন্ন্যাস। নাথ সাহিত্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মীরনাথ ও তার শিষ্য গোরক্ষনাথের কাহিনী, আর একটা হচ্ছে রাজা গোপীচন্দ্রের সন্ত্রাস। মুসলমান হয়েও কে নাথ সাহিত্য প্রকাশ করেন? নাথ সাহিত্যের প্রধান কবি শেখ ফয়জুল্লাহ। মুসলমান হয়েও তিনি নাথ সাহিত্য রচনা করেন। তিনি নাথ সাহিত্যের আদি কবি এবং তার নাথ ধর্ম বিষয়ের আখ্যান কাব্যের নাম গোরক্ষ বিজয়। এই কাব্যটি আব্দুল করিম সাহিত্য বিশারদ আবিষ্কার করেন। নাথ সাহিত্যের অন্যান্য কবি কারা? শুকুর মাহমুদ, তার লেখা নাথ সাহিত্য গোপীচাঁদের সন্ন্যাস, ভীমসেন রায়, শ্যামদাস সেন এবং ভবানী দাস। মুর্শিয়া সাহিত্য হচ্ছে মুসলমান সংস্কৃতির নানা বিষাদময় কাহিনী তথা শোকবহ ঘটনার বর্ণনার মাধ্যমে মুর্শিয়া সাহিত্যের উদ্ভব হয়েছে। এই সাহিত্যে প্রধানত কারবালা প্রান্তরে নিহত ইমাম হোসেন ও শহীদ অন্যান্য শহীদকে উপজীব্য করা লেখা। এদের এই দেশে এই সাহিত্যের প্রসার ঘটে বণিক, দরবেশ, কবি, পণ্ডিত প্রভৃতি আগমনকারী লোকদের অনুপ্রেরণা।
মুসলিম খলিফা ও শাসকদের বিজয় কাহিনীও এই শ্রেণীতে স্থান পেয়েছে। মরসিয়া সাহিত্য কি? মরসিয়া অর্থ শোক প্রকাশ করা, এগুলো এক ধরনের শোক কাব্য। মরসিয়া আরবি শব্দ, আরবি সাহিত্যে মরসিয়া নানা ধরনের শোকবহ ঘটনা থেকে হলেও তা পরে কারবালা প্রান্তরে নিহত ইমাম হোসেন ও অন্যান্য শহীদকে উপজীব্য করে লেখায় মরসিয়া সাহিত্য নামে পরিচিত। মরসিয়া সাহিত্যের প্রথম কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। তার রচিত কাব্য হচ্ছে জয়নবের চৌতিসা। কোনো কোনো রেফারেন্স বই এটি জয়নালের চৌতিসা থাকলেও এটি কারবালার কাহিনী একটি ছোট উল্লেখ আছে জয়নালের চৌতিসা, আর এটি কারবালার কাহিনীর একটি ছোট্ট অংশ অবলম্বনে রচিত। মানে মরসিয়া সাহিত্যের প্রথম কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ, তার রচিত কাব্য হচ্ছে জয়নবের চৌতিসা। আর মরসিয়া সাহিত্যের জঙ্গনামা রচনা করেন দৌলত উজির বাহরাম খান। জঙ্গনামা কাব্য কারবালার বিষাদময় যুদ্ধ বিগ্রহের বিষয়বস্তু। মরসিয়া সাহিত্যের অন্যান্য কবি হচ্ছে গরিবুল্লাহ মোহাম্মদ খান, রচনা করেন মকতুল হোসেন, হায়াত মাহমুদ, মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু, কায়কোবাদ, রাধারমণ গোপ হিন্দু কবি। রাধারমণ তার মানে মরসিয়া সাহিত্যের হিন্দু কবি হচ্ছে রাধারমণ গোপ। মরসিয়া সাহিত্যের হিন্দু কবি হচ্ছে রাধারমণ গুপ। তার রচিত কাব্য হচ্ছে ইমামগণের কেচ্ছা এবং আফতনামা। ইমামগণের কেচ্ছা ও আফতনামা। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবিকে কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য দেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন? বৃন্দাবন দাস। চৈতন্য মঙ্গলের রচয়িতা, চৈতন্য মঙ্গলের রচয়িতা হচ্ছে লোচন দাস। চৈতন্য মঙ্গলের রচয়িতা হচ্ছে লোচন দাস। নবীবংশ পুস্তকটি রচনা করেন হচ্ছে সৈয়দ সুলতান। নবীবংশ সৈয়দ সুলতান। মরসিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? মরসিয়া শব্দের উৎপত্তি আরবি ভাষা থেকে। মরসিয়া শব্দের অর্থ শোক কাব্য। মরসিয়া কি? মরসিয়া হচ্ছে শোকগীতি। কোনটি শোকগীতি বা বিলাপ সঙ্গীত? মরসিয়া। দৌলতুজের বাহারাম্মা খানের জন্মস্থান চট্টগ্রাম। জঙ্গনামা কাব্যের বিষয়বস্তু হচ্ছে যুদ্ধ বিগ্রহ। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে রচিত? নাথ ধর্ম। কসরা কি? কসরা হচ্ছে ডায়েরি বা জীবনী লিপি। এটা হচ্ছে শ্রী চৈতন্য দেবের জীবনী গ্রন্থ। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত হচ্ছে বৃন্দাবন দাস। চৈতন্য ভাগবত কে রচনা করেন? কে? চৈতন্য ভাগবত রচনা করেন বৃন্দাবন দাস। জীবনী সাহিত্যের ধারা গড়ে উঠে কাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে। লোকসাহিত্য সংস্কৃতির যে সকল সাহিত্য গুণসম্পন্ন সৃষ্টি প্রধান মৌলিক ধারা অনুসরণ করে অগ্রসর হয় তাকে লোকসাহিত্য হিসেবে চিহ্নিত করা হয়। ডাক ও খনার বচনকে বাংলা লোকসাহিত্যের আদি নিদর্শন হিসেবে ধরা হয়। আবহমান কাল হতে লোকের মুখে মুখে কাহিনী, ছড়া, গান, কথা, গীতিকা, গাথা প্রভৃতি লোকসাহিত্যের উপাদান ও নিদর্শন। লোকসাহিত্যকে বাংলা সাহিত্যের শিকড় সন্ধানী সাহিত্য বলা হয়। বিখ্যাত লোকগীতি হারমোনির সম্পাদককে মোহাম্মদ মনসুর উদ্দিন। এটি 13 খণ্ডে বিভক্ত। গীতিকাকে ইংরেজিতে ব্যালাড বলে, যার অর্থ গীতিকা। এগুলো এক ধরনের আখ্যানমূলক লোকগীতি। প্রাচীনকালে ইউরোপের নাচের সাথে যে কবিতা গীত হতো তাকেই গীতিকা বলা হতো। এই সাহিত্যে সাধারণত কোনো দৈব দুর্ঘটনা বা কোনো বিয়োগান্ত প্রেম কাহিনীর বর্ণনা থাকে। বাংলাদেশে কত ধরনের গীতিকা সাহিত্য প্রচলিত ও কি কি? 3 ধরনের: নাচ সাহিত্য, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা। গীতিকাগুলো সংরক্ষণে ডক্টর দীনেশ চন্দ্র সেনের আগ্রহে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় চন্দ্র কুমার দে গীতিকাগুলো সংগ্রহ করেন। আর সম্পাদনা করেন হচ্ছে দীনেশ চন্দ্র সেন। লোকসাহিত্যের আদি রূপ হচ্ছে ছড়া, প্রবাদ, প্রবচন, ধাঁধা। লোকসাহিত্য সংগ্রহে কে অগ্রণী ভূমিকা পালন করেন? ডক্টর দীনেশ চন্দ্র সেন। তিনি পল্লী অঞ্চলে ঘুরে ঘুরে বাংলার পুঁথি ও লোককথা সংগ্রহ করেন এবং তার সম্পাদনায় ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, বিখ্যাত গ্রন্থ বঙ্গভাষা সাহিত্য। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে বঙ্গভাষা সাহিত্য। রেভারেন্ড লাল বিহারী ফোক টেলস অফ বেঙ্গলি বইটি রচনা করে লোকসাহিত্যের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব। মানিকচন্দ্র রাজার গান প্রকাশ করেন ভাষাবিজ্ঞানী জর্জ গিয়ারসন ছিলেন হচ্ছে ভাষাবিজ্ঞানী। ভাষাবিজ্ঞানী। নাথ গীতিকাকে একটি মাত্র ঐতিহাসিক বিষয়বস্তু অবলম্বনে রচিত হয় নাথ গীতিকা। রাজা গোপীচাঁদ বা গোবিন্দচন্দ্র মায়ের নির্দেশে যৌবনে 2 নবপরিণীতা বধূকে রেখে সন্ন্যাস অবলম্বন করেন, যার কাহিনী ঘিরে রচিত হচ্ছে নাথ গীতিকা। নাথ গীতিকাগুলো হচ্ছে ময়নামতির গান, ভবানী দাস, আর হচ্ছে কি গোপীচন্দ্রের সন্তাস, শুকুর মাহমুদ।
ময়মনসিংহ গীতিকা কি? বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা, কিশোরগঞ্জের ভাটি অঞ্চলে মানুষের মুখে মুখে যে কবিতা বা গীত পালাগান প্রচলিত ছিল বা প্রচারিত হতো সেগুলোকে ময়মনসিংহ গীতিকা বলে। এতে মোট 10টি গীতিকা স্থান পেয়েছে। ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন দীনেশ চন্দ্র সেন 1923 সালে ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশ করে। এটি বিশ্বের 23টি ভাষায় অনুদিত আর ময়মনসিংহ গীতিকা 10টি গীতিকা স্থান পেয়েছে। ঠাকুমার ঝুলি ও ঠাকুরদাদার ঝুলি কে সম্পাদনা করেন? দক্ষিণারঞ্জন মিত্র। ময়মনসিংহ গীতিকাগুলো কি কি? মোট 10টি। ময়মনসিংহ গীতিকা হচ্ছে মোট 10টি। মহুয়া, মহুয়ার চরিত্র হচ্ছে নদের চাঁদ এবং মহুয়া, এটি রচনা করেন দিস কানাই। আর মলুয়া, মলুয়া হচ্ছে চন্দ্রাবতী। আর দস্যু কেনা নামের পালা চন্দ্রাবতী। আর হচ্ছে দেওয়ানার ভাবনা চন্দ্রাবতী। কাজল রেখা অজ্ঞাত, এটা পাওয়া যায় না নাম। চন্দ্রাবতী নয়নচাঁদ ঘোষ। কঙ্ক ও লীলা দামোদর রঘুসূত নয়াচাঁদ ঘোষ। রূপবতী পাওয়া যায়নি, অজ্ঞাত। এবং কমলা হচ্ছে দিস ঈশান। দেওয়ানা মদিনা হচ্ছে মনসুর বয়াতি। মনসুর বয়াতির চরিত্র হচ্ছে আলাল দুলাল মদিনা। দেওয়ানে মদিনা হচ্ছে মনসুর বয়াতি রচনা করেন। আর হচ্ছে এটা চরিত্র হচ্ছে আলাল দুলাল এবং মদিনা। পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। পালাগানের সংখ্যা 50-এর অধিক। পূর্ববঙ্গ গীতিকা হলো নিজাম ডাকাতের পালা, কাফন ছোড়া, কমল শতাকর, চৌধুরীর লড়াই, কাঞ্চনমালা, আয়না বিবি, ভেলুয়া, কমলা, রানীর গান। খনার ডাক ও খনার বচন কোন যুগের সৃষ্টি? ডাক ও খনার বচন প্রাচীন যুগের সৃষ্টি হলেও মধ্যযুগের শুরুতে এগুলো সমৃদ্ধি লাভ করে। একসময় বাংলাদেশে ডাক ও খনার বচন ব্যাপক প্রচলিত ছিল। ডাক হচ্ছে বৌদ্ধদের জ্ঞান পুরুষ ডাক ডাক। এই বৌদ্ধ সমাজে ডাকের বচনের উৎপত্তি হয়েছিল। কৃষক ও কৃষানীরা এগুলো মুখস্থ রাখতেন। ডাক কোনো একক ব্যক্তি বিশেষের নাম নাও হতে পারে, হয়তো একাধিক ব্যক্তি কালক্রমে বিশেষ জ্ঞানের মাধ্যমে যে পদগুলো রচনা করেন তাকে ডাকের বচন বলা হয়। ডাকের বচন ডাকের কথা বা ডাক পুরুষের কথা নামে পরিচিত। এতে জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব ও মানব চরিত্রের ব্যাখ্যা পাওয়া যায়। এখানে কিছু এক্সাম্পল আছে। ঘরে আঁকা বাইরে রাধে, অল্প গ্যাস ফুলে বাদে। খনার বচন প্রধানত কৃষিভিত্তিক। খনার বচন 8ম থেকে 12 শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল বলে মনে করা হয়। বৌদ্ধ সমাজে যেমন ডাকের বচন উৎপত্তি হয়েছিল তেমনি হিন্দু সমাজে খনার বচনের সৃষ্টি হয়েছিল। এই বচনগুলো জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারীর রচিত বলে ধারণা করা হয়। খনার বচনগুলোর মাধ্যমে প্রধানত কৃষি, আবহাওয়া, সমাজের পরিচয় সম্পর্কে বহুবিধ ধারণা পাওয়া যায়। লোকসাহিত্য বলতে বোঝাচ্ছে ছড়া, গান, ধাঁধা, প্রবাদ, প্রবচন। লোকসাহিত্য কাকে বলে? এটা মূলত লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে। লোকসাহিত্য প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে প্রবাদ, প্রবচন, ছড়া। ব্যালেট শব্দের অর্থ হচ্ছে গীতিকা। লোকসাহিত্য সংগ্রহ অবদান রেখেছেন কে? দীনেশ চন্দ্র সেন। মহিষী গীতিকা সংগ্রহকর্তা হচ্ছে দীনেশ চন্দ্র সেন। আর এটা প্রকৃতপক্ষে সংগ্রহ করেন হচ্ছে চন্দ্রকুমার দে, সম্পাদনা করেন দীনেশ চন্দ্র সেন। মহিষী গীতিকা সম্পাদনা করেন দীনেশ চন্দ্র সেন। মহিষী গীতিকা কয়টি ভাষায় অনুদিত? 23টি ভাষা অনুদিত। মহিষী গীতিকা মহুয়া পালা রচনা করেন হচ্ছে দিসকারে। মহু হচ্ছে দিসকারে, মলু হচ্ছে চন্দ্রাবতী। কোনটি মহিষী গীতিকার উপাখ্যান? জয় চন্দ্র চন্দ্রাবতী। নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রয়েছে? দেওয়ানে মদিনা। দেওয়ানে মদিনা কোন কাব্যের অন্তর্গত? ময়মনসিংহ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহ সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে আর সম্পাদনা করেন দীনেশ চন্দ্র সেন। হারামণি কি? এর সংকলন হচ্ছে প্রাচীন প্রাচীন লোকগীতি মোহাম্মদ মনসুর উদ্দিন। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? ডাক ও খনার বচন। খনার বচন কি সংক্রান্ত? কৃষি সংক্রান্ত। জর্জ আব্রাহাম গ্রিয়ারসন হল একজন ভাষাবিজ্ঞানী। মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদ কোন জেলার অধিবাসী ছিলেন? রাজশাহী জেলার। গোপীচন্দ্রের সন্ত্রাস খ্যাত মধ্যযুগের কবির বাড়ি রাজশাহী জেলার সিন্ধুস কুসুম গ্রামে। যদি থাকে বন্ধুর মন গাং পাড়াইতে কতক্ষণ। এটি কোন প্রকার লোকসাহিত্য? এটি হচ্ছে প্রবাদ। বন থেকে বেরুল টিয়া সোনার টুকর মাথায় দিয়ে, এটি কিসের উদাহরণ? এটি ধাঁধার উদাহরণ। পল্লী সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অসাম্প্রদায়িকতা। পল্লী সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অসাম্প্রদায়িকতা। খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবন যাপন রীতি। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ছিলেন যে চন্দ্রকুমার দে। বাংলা সাহিত্যে সংশ্লিষ্ট আলকাপ হলো এক ধরনের পালাগান। ডাক ও খনার বচনের একটি বৈশিষ্ট্য হলো ছন্দ বৈচিত্র্য।